রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যাটম বোম দেশ চালাচ্ছে অবৈধ সরকার, জালিয়াতি হয়েছে লোকসভা ভোটে। আমাদের হাতে প্রমাণ আছে, একটি লোকসভা কেন্দ্রে 1.5 লক্ষ জাল ভোটার। প্রমাণ নিয়ে কথা বলছি আমরা, এভাবেই বিজেপি জয় হাসিল করেছে। রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যাটম বোম দেশ চালাচ্ছে অবৈধ সরকার, জালিয়াতি হয়েছে লোকসভা ভোটে, আমাদের হাতে প্রমাণ আছে। রাহুল গান্ধীর রাজনৈতিক অ্যাটম বোম, একটি লোকসভা কেন্দ্রে 1.5 লক্ষ জাল ভোটার। প্রমাণ নিয়ে কথা বলছি। With no doubt, zero doubt, how a Lok Sabha election is stolen. 6.5 lakh voters vote, and 1.5 lakh of those voters are fake. 6.5 lakh voters vote, 1.5 lakh voters are fake. It's on paper. Documentation that we got from the Election Commission. Voter list that we got from the Election Commission. Physical paper, where we went comparing photograph by photograph by photograph, name by name by name, 6.5 lakh people. Comparing one photograph to 6.5 lakh other photographs. And I'm proud of the work that the Congress party did. And you will see the shockwave that is going to go through the electoral system when we release this data. It's literally like an atom bomb. Because the truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10, 15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. And we are going to prove to you in the coming few days. আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। দেখো, এটা যে এত বড় ধরনের, এত বড় মাপের অভিযোগ, যে অভিযোগটার সাদা কথায় অর্থ দাঁড়ায় যে সরকার দিল্লিতে বসে আছে, যারা দেশ চালাচ্ছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নেতৃত্ব, এই গোটা ব্যাপারটা অবৈধ এই কারণে যে নির্বাচনে ভোটার লিস্টকে রিগ করা হয়েছে, রিগড ভোটার লিস্ট বা জালিয়াতিপূর্ণ ভোটার লিস্ট দিয়ে ভোট হয়েছে। এবং সেই ঘটনা ঘটেছে, উনি বলছেন, অনেকগুলো কেন্দ্রে, 70-80, ক্লোজ টু 100। ওনার মতে, রাহুল গান্ধীর মতে 70-80টি বা 100-র কাছাকাছি কোনো একটা সংখ্যা লোকসভা আসন, সেখানে ভোটার লিস্টকে এমনভাবে জালিয়াতি করা হয়েছে, বিকৃত করা হয়েছে, নতুন ফেক নাম ঢোকানো হয়েছে অথবা বাদ দেওয়া হয়েছে, যেভাবেই হোক বিকৃত করা হয়েছে। তার ফলে অতিরিক্ত আসন বিজেপি পেয়েছে, যে আসনগুলো পাওয়ার কথা বিজেপির ছিল না। রাহুল গান্ধীর অভিযোগের মূল দিকটা হচ্ছে এই যে বর্তমানে বিজেপি যে আসন পেয়ে তার বন্ধুদের নিয়ে, অ্যালাইসদের নিয়ে সরকার গঠন করেছে, সেখানে বিজেপি যদি আর 15-20টা আসন কম পেত, বিজেপি সরকারে যেত না। এটা রাহুল বলেননি, রাহুল বলেছেন মোদি প্রধানমন্ত্রী হতেন না। এই কথাটা রাহুল গান্ধী বলছেন, এবং তিনি বলছেন যে তাঁরা কোনো একটি লোকসভা কেন্দ্র, কোন লোকসভা কেন্দ্র খোলসা করেননি, কিন্তু কোনো একটি লোকসভা কেন্দ্রে 6.5 লক্ষ ভোটার ছিল, তার ছবি সহ, যেমন আজকাল ভোটার লিস্ট ইত্যাদি হয়, সেই 6.5 লক্ষই ভোটারের জন্যই খোঁজ খবর করেছে কংগ্রেস কর্মীরা, এবং তারা প্রত্যেকটি ছবি টু ছবি মিলিয়ে দেখেছে। এবং সেখানে রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে 1.5 লক্ষ ফেক ভোটার, জাল ভোটার ঢোকানো হয়েছিল 1.5 লক্ষ। এবং রাহুল গান্ধী বলছেন এই তথ্য তাঁরা কয়েকদিনের মধ্যে প্রকাশ করবেন, এবং সারা দেশে তখন শক ওয়েভ চলে যাবে, সারা দেশে ভয়ানক রাজনৈতিক অ্যাটম বোম মতো হবে। এবং রাহুল গান্ধী বলছেন যে নির্বাচন কমিশন মৃত, অর্থাৎ স্বাধীন নির্বাচন কমিশন মৃত, ভারতের গণতন্ত্র বিপন্ন, ভারতে চলছে অবৈধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার,
ঠিক এই মাপের, এই বড় মাপের কেন্দ্রীয় সরকারটাই অবৈধ, যেহেতু প্রধানমন্ত্রী মানে অবৈধভাবে বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এই নেচারের অভিযোগ ভারতে আগে ওঠেনি। ভারতের রাজ্য স্তরে রিগিংয়ের অভিযোগ উঠেছে। এখানে ৭৭-৭২ সালে নির্বাচন পশ্চিমবঙ্গে পুরোপুরি রিগড হয়েছিল বলে অভিযোগ করেছিল বামেরা, বড় অভিযোগ ছিল। পরবর্তীকালে ৯০ দশকের গোড়ার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানাতে থাকেন যে এখানে বামপন্থীরা ভোট জাল করে জিতছে, ভোট রিগিং করছে। তখন তিনি আন্দোলন করেন ভোটার কার্ডের জন্য। এছাড়াও বিভিন্ন রাজ্যে এই রাজ্য ভিত্তিতে এই সমস্ত অভিযোগ উঠেছে। কিন্তু লোকসভা নির্বাচন রিগ করে প্রকৃতপক্ষে একটা অবৈধ সরকার দিল্লিতে মসনদে বসে আছে, এত বড় এই ধরনের অভিযোগ আগে ভারতে ওঠেনি। এই নতুন অভিযোগ আমাদের সামনে এসে গেল। আশিস দা, আমাদের সঙ্গে ফোন লাইনে এখন রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জয়ন্তদা, রাহুল গান্ধী একটা সাংঘাতিক অভিযোগ করছেন। তিনি নাকি কোনো একটি লোকসভা কেন্দ্রের ৬.৫ লক্ষ ভোটার তালিকায় নাম ছিল, সেটা কংগ্রেস কর্মীরা নাকি খুব খুঁজে টুজে দেখেছে যে ১.৫ লক্ষ তার মধ্যে ফেক, জাল ভোটার। এইটা বলে উনি বলছেন যে এরকম ৭০-৮০ ক্লোজ টু 100 সিটে এইরকম ব্যবস্থা করে লোকসভা নির্বাচন করা হয়েছিল, তার জন্য বিজেপি জিতে গেছে। বিজেপি যদি ১৫-২০টা আসন কম পেত তাহলে ইনি প্রধানমন্ত্রী হতেন না, মোদিজি প্রধানমন্ত্রী হতেন না। তিনি বলছেন ভারতে নির্বাচন কমিশন ইজ ডেড, স্বাধীন নির্বাচন কমিশন মারা গিয়েছে। তিনি বলছেন কয়েক দিনের মধ্যে এই তথ্য তারা প্রকাশ করে দেবেন এবং সেটা রাজনৈতিক অ্যাটম বোমা হতে চলেছে। কি বলবেন? আশিস দা, আপনি আপনার বক্তব্য শুনেছি আমি। আপনি যা বলেছেন তার পুনরাবৃত্তি না করে আমি এটার একটা অন্য রাজনৈতিক প্রেক্ষিতটা বলার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে রাজনৈতিকভাবে বিরোধী দল হিসেবে কংগ্রেস এবং রাহুল গান্ধী বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা সংসদীয় অধিবেশনও দেখেছি আমরা, যে যথেষ্ট সক্রিয় নয়। এবং কার্যত রাহুল গান্ধীকে আমরা সবসময় একটা অ্যামেচারিস্ট পলিটিশিয়ান, এবং তিনি এবং বিজেপিও খুব সচেতনভাবে রাহুল গান্ধীর সেই ভাবমূর্তিটা সোশ্যাল মিডিয়ায় এবং নানানভাবে তুলে ধরেছে। কখনো তিনি পার্লামেন্টে ঘুমোচ্ছেন, তিনি কখনো প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করে তারপরে চোখের ইশারা করছেন অন্য কাউকে, এবং তিনি মাঝে মাঝে বিদেশে চলে যান, ইত্যাদি ইত্যাদি বিরাট লম্বা ফিরিস্তি আছে। এবারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইরকম একটা মারাত্মক অভিযোগের একটা মানে যেটাকে অ্যাটম বোমা বলা হচ্ছে, এবং তিনি নিজেই সেটা বলছেন, সেইটা যে সংসদের অধিবেশন মানে বাদল অধিবেশনকে উত্তপ্ত করছে এবং একটা ইস্যুকে বিল্ড আপ করছে, এটা কিন্তু অনেক দিন পর আমি কংগ্রেস দলে দেখছি। বরং তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সবসময় দেখি 24/7 মোদী বিরোধী রাজনীতিতে যেভাবে কলকাতাতে থাকলেও সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু বারবার আঘাত হানেন। সেখানে রাহুল গান্ধী সম্পর্কে এই অভিযোগটা দলের ভেতরেও বহু নেতা করছিলেন যে হি ইজ এ নন সিরিয়াস লিডার অফ দ্য অপোজিশন। এইবারে একটা বিজেপি যেরকম নানান রকমের ন্যারেটিভ তৈরি করে, এখানে রাহুল গান্ধী কিন্তু এই যে অভিযোগটা তুললো, এটা কিন্তু একটা বিশেষ নির্বাচন এগিয়ে আসছে, বিহারের ভোট আসছে, 2029ও ক্রমশ এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গেও নির্বাচন আসন্ন। এইরকম একটা পরিস্থিতিতে যখন ভোটার তালিকা নিয়ে ওই ইন্টেন্সিভ রিভিশন বিতর্ক চলছে, অনুপ্রবেশকারীদের ভোটার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, সুতরাং গোটা ন্যারেটিভ, গোটা বিতর্কটা ভোট এবং ভোটার তালিকা নিয়ে যখন চলছে, সেই রকম সময় এইরকম একটা মারাত্মক অভিযোগ তুলে কংগ্রেসের সক্রিয়তা কংগ্রেস কিন্তু এবারে দেখালো। দ্বিতীয়ত, যারা রাহুল গান্ধীর সরাসরি কংগ্রেসের সমর্থক নয় কিন্তু মোদী বিরোধী, বিজেপি বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী একটা তো বিরাট পরিসর আছে, তারা কিন্তু সাধারণত এইটাই মানে রাজনৈতিক সামাজিক মনস্তত্ত্ব বলে যে যেটা আমি চাই সেইটা আমি বিশ্বাসও করতে চাই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সায়েন্টিফিক রিগিং মেশিনারি তত্ত্ব সিপিএম কে বলেছিলেন এবং সিপিএম সেটাকে অভিযোগটাকে অস্বীকার করলেও
রাজ্যের একটা বিরাট অংশের মানুষ কিন্তু সেই রিগিং তত্ত্বটি পারসেপশন যেটাকে বলা হয়, সেই পলিটিক্স অফ পারসেপশনে যদি নরেন্দ্র মোদীর সংখ্যাগরিষ্ঠতাটা কিন্তু আসলে ঝুটা সংখ্যাগরিষ্ঠতা, এই পারসেপশনটাও কিন্তু রাহুল গান্ধী তৈরি করার চেষ্টা করছে। এখন দেখতে হবে যে এটাকে কিভাবে ইন্ডিয়া জোটের ইস্যু রাহুল গান্ধী করতে পারেন কি না পারেন। জয়ন্তদা একটা কথা এই সঙ্গে আপনি যদি আপনার মতটা বলেন যে কতগুলো পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। যেমন ধরুন, আপনি যদি মনে করেন যে একটা গভর্নমেন্ট অবৈধ, ইলেকশন কমিশন ইজ ডেড, ডেমোক্রেসি ইজ ডেড ভারতবর্ষে, তাহলে এর আগে কিছু কিছু প্রেসিডেন্টস আছে। যেমন আপনার মনে পড়বে 1972 সালে বেলা 10:30-11টার সময় জ্যোতিবাবু বরানগর থেকে উইথড্র করে নিলেন নাম, বললেন যে ওখানে রিগিং হচ্ছে, পরে তারা অ্যাসেম্বলিতে যোগদান করেননি। কিছু কিছু এরকম খুব রেয়ার কিছু উদাহরণ আছে যে আমি এই অ্যাসেম্বলি বা এই লোকসভা বা এই প্রসেসটাকে আমি বয়কট করছি, আমি তার নিজেকে সরিয়ে নিচ্ছি। রাহুল গান্ধীর কথাটাকে আপনি যদি রাজনৈতিকভাবে খুব সিরিয়াসলি নেন, তাহলে এর পলিটিক্যাল ইমপ্লিকেশনস কি, এরপরে কি হতে পারে, এর পরের পদক্ষেপ কি হতে পারে? আমি এই পরের যে পদক্ষেপ, এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এই পরের পদক্ষেপে আমি দুটো অপশন, তার কারণটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু রাহুল গান্ধীর অভিযোগটা সম্পূর্ণ সত্য নাকি সত্য নয়, এই ব্যাপারটাতে কিন্তু আমি কোনো জাজমেন্ট আজকে আমি কিন্তু বলবো না। তার প্রথম কথা হচ্ছে যে উনি যেটা বলেছেন সেটা ওনার বক্তব্য, নিশ্চয়ই উনি রেসপন্সিবল, উনি লিডার অফ দ্য অপোজিশন, সংসদে বলছেন এবং সংসদের অধিবেশন চলছে, সুতরাং আমি সেটাকে মানে বিরোধিতা করছি না, অসত্য বলছি না, কিন্তু বিজ্ঞানে একটা ফলসিফায়াবিলিটি বলেও তো কথা আছে, অর্থাৎ টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং। রাহুল গান্ধী যেটা বলেছেন তাতে বাজার গরম হয়ে গেছে, গোটা দেশ জুড়ে একটা উনি ন্যারেটিভ তৈরি করেছেন। এখন ওনাকে কিন্তু এটা প্রমাণ করতে হবে এবং উনি বলছেন আমি প্রমাণ করব, সুতরাং ওনার সদিচ্ছাটাকেও প্রশ্ন করছি না। কিন্তু যেটা 2-3 দিন পর যখন কাগজটা সামনে আনবেন, নির্বাচন কমিশনকে তারা জেরা করা হবে, আমরা মানে যেটাকে হিন্দিতে একটা কথা এখানে আমাদের দিল্লিতে বলা হয়, দুধ কা দুধ পানি কি পানি, অর্থাৎ যেটা মানে যেটা স্পষ্ট দিবালোকের মতো যখন স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এর কনসিকুয়েন্স মারাত্মক হতে পারে যদি এটা প্রমাণ হয়ে যায়। এখন এটা স্বভাবতই বিজেপি, এটা মানে রাজনৈতিক এর থেকে বোঝা যায়, মানে অভিজ্ঞতা থেকে, বিজেপি এটা আজ থেকেই নিশ্চয়ই রাহুল গান্ধী যেটা বলে দিলেন, আর বিজেপিও কিন্তু সময় পেয়ে গেল। রাহুল গান্ধী যদি আচমকা একটা ডকুমেন্ট পেশ করে বিজেপিকে বেকায়দায় কেন ফেললেন না সেটাও আমি ভাবছি। অর্থাৎ একটা ডকুমেন্ট, এখন তো নির্বাচন কমিশনের নোডাল মিনিস্ট্রি হচ্ছে হোম মিনিস্ট্রি। আজকে প্যারামিলিটারি ফোর্স কোথায় যাবে কোথায় যাবে না ভোটের সময় এবং কিভাবে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন হবে, সংবিধান অনুসারেই অমিত শাহ হচ্ছেন নির্বাচন কমিশনের নোডাল মিনিস্ট্রি। এখন এই পরিস্থিতিতে আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব ভারপ্রাপ্ত আছে যিনি নির্বাচন কমিশনটা হ্যান্ডেল করেন। এখন বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে নির্বাচন কমিশন, এটা নিশ্চয়ই ফলো আপ মিটিং হতে এতক্ষণ আলোচনা শুরুও হয়ে গেছে। এখন এগুলো নিশ্চয়ই অমিত শাহ দেখতে চাইবেন যে রাহুল গান্ধী যেটা বলছেন সেটা কোন ভাবে, যেহেতু রাহুল গান্ধী এখনো সব ডিটেলস কোন কনস্টিটিউয়েন্সি কোথায় কি ব্যাপার, এবং আমরাও তো সত্যি কথা বলতে জানি না, আমাদের পুরো আলোচনাটাই কিন্তু হচ্ছে রাহুল গান্ধীর অভিযোগের ভিত্তিতে। নির্বাচন কমিশনেরও এটার কোনো ডিনায়াল আসবে কিনা, নির্বাচন কমিশন আজকেই কিছু বলবেন কিনা, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে এটা যদি পলিটিক্যাল ইস্যু, দুটো দিক আছে, সত্য মিথ্যে, কোনো নির্বাচনই আজ পর্যন্ত অনেক কিছু প্রমাণ হয়নি, ভোটের কিন্তু ফলাফলে পাশা উল্টে গেছে। যে উদাহরণগুলো আপনি দিচ্ছিলেন সেটা সেই মানে আরামবাগের ইলেকশন থেকে শুরু করে জ্যোতিবাবুর পার্সোনাল নির্বাচনেও আমরা কত অভিযোগ উঠেছিল, তারপরে সেসব অতীতে যাচ্ছি না। কিন্তু বয়কট করা, অর্থাৎ এটা বৈধ সরকার নেই, আমরা সমস্ত ইন্ডিয়া জোট নির্বাচন থেকে সরে এলাম, এইরকম একটা মারাত্মক অভিযোগ যদি হয়, গোটা পৃথিবী জুড়ে কিন্তু আলোড়ন পড়ে যেতে পারে। কিন্তু সেটাতে লাভ হবে না লোকসান হবে, এবং বিরোধীরা এটাতে একজোট হবে কি হবে না, এটা তো বাংলাদেশ নয় যে ভোট হলে বিএনপি বয়কট করলো, শুধুমাত্র আওয়ামী লীগ ভোটে জিতে বিরোধী শূন্য একটা সংসদে গিয়ে রাজত্ব করলো। এগুলো তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, পাকিস্তানও এরকম হয়। ভারতের মতো এত মানুষের দেশ, মানে 140 কোটি মানুষের দেশ, এত বিপুল তার ভোটার সংখ্যা, সেখানে এত গোটা দেশ জুড়ে এত নির্বাচন কেন্দ্র, ভোট বয়কট করার সিদ্ধান্তটা বিরাট সিদ্ধান্ত হয়ে যাবে। কেননা এই অভিযোগ আর যাই হোক,
নির্বাচন কমিশন কি আপনার মনে হয় বলবে যে হ্যাঁ রাহুল গান্ধী আপনি ঠিক বলছেন, এই ভুলগুলো হয়েছিল, আমরা এগুলো এখন খতিয়ে দেখছি? হ্যাঁ, বড়জোর বলতে পারে যে একটা দুটো জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ আছে, সেগুলো আমরা উইল টেক কেয়ার। কিন্তু লাখ লাখ ভোটার যেটার ভিত্তিতে নরেন্দ্র মোদী ভোটে জিতেছেন, তাহলে তো নরেন্দ্র মোদী রেট্রোস্পেক্টে প্রধানমন্ত্রী থাকার কথা নয়। গত 5 বছরের যে ওনার যে শাসন, সেটাই তো অবৈধ শাসনে পরিণত হয়, সেটা তো সাংবিধানিক সংকট হয়ে যাবে। এখন সেই জন্য আমি এখনই এতটা জাম্পিং টু দ্য কনক্লুশন করতে চাই না। আমি আরেকটু দেখতে চাই, কারণ ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম, এটা কতটা মানুষ গ্রহণ করে। আজকে তো মিডিয়ার প্রচার হচ্ছে, আগামীকাল, আগামী পরশু, এখন সোমবার দিন পার্লামেন্ট বসবে। সোমবার দিন যখন পার্লামেন্টটা বসবে, তখন এই ইস্যুতে আশা করা যায় বিরোধীরা ভয়ঙ্করভাবে বিরোধিতা করবে। এখন ইন্ডিয়া জোটের মধ্যে এটার কংগ্রেসের নেতৃত্ব নিয়ে বাকি শরিকরা একইভাবে রাহুল গান্ধীকে কতটা সমর্থন করবে, তাদের নিজস্ব আবার রাজ্য ভিত্তিক ভিউ আছে কিনা, এগুলো সবই এখন দেখার বিষয়। কতটা কোঅর্ডিনেশন কংগ্রেস অন্য দলগুলোর সাথে করতে পারে। এবং একটা হচ্ছে যেটা আপনি আলোচনা করছেন যে অভিযোগটা কতটা সত্য কতটা সত্য না, সেটা আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে কংগ্রেসের অনেক দিন পর একটা মানে সাংঘাতিক মানে অভিযোগ তুলে একটা রাজনীতির একটা বিরাট অ্যাটম বোম যেটাকে বলা হচ্ছে, সেইটা কিন্তু ছুড়েছে এবং সেটাতে বিজেপিকে বেশ অস্বস্তিতে ফেলেছে, এটা তো কোনো সন্দেহ নেই। বিজেপিকে এখন এটার মোকাবিলা করতে হবে। জয়ন্তদা খুবই মানে ভালো বিশ্লেষণ আপনি করলেন, খুবই উজ্জ্বল বিশ্লেষণ করলেন। আমি শুধু একটা কথা এই প্রসঙ্গে তথ্য হিসেবে জানিয়ে রাখি, এটা তথ্য, হার্ড ফ্যাক্ট আমার হাতে রয়েছে। বিহারে যে 38টি জেলায় ভোটার সংখ্যা এখন আমাদের সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের তুলনায় পাটনা জেলাতে লোকসভা নির্বাচনের তুলনায় এই যে সম্প্রতি যে ভোটার লিস্ট খসড়া প্রকাশিত হলো 1 তারিখে আগস্টের, ভোটার সংখ্যা কমেছে 3 লক্ষেরও বেশি। এটা একটা হার্ড ফ্যাক্ট আমাদের হাতে রয়েছে এবং আমরা এই জিনিসটা নিয়ে কথা বলছি। জয়ন্তদা একেবারেই ঠিক বললেন যে আমরা একটা অভিযোগ সামনে এসেছে, সেটাও একটা ভার্বাল অভিযোগ, আমরা কোনো ডকুমেন্টস পাইনি। শুধু উনি বলছেন যে উনি রাহুল গান্ধী 2-4 দিনের মধ্যে প্রকাশ করে দেবেন, সেটা পার্লামেন্টের ভেতরে করবেন, বাইরে করবেন, কি করবেন, নির্বাচন কমিশন কীরকম প্রতিক্রিয়া জানাবে, সরকার কি বলবে, শাসক দল কি বলতে চাইবে, এই সমস্ত অবশ্যই আমাদের ভবিষ্যতের গর্ভে রয়েছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা স্পষ্ট, কেন্দ্রীয় সরকারটাই অবৈধ, এই কথার রাজনৈতিক অভিঘাত অনেক অনেক বড় এবং সেই রাজনৈতিক অভিঘাত যদি তৈরি করতে পারেন রাহুল গান্ধী, সেটা আনপ্রেসিডেন্টেড। স্বাধীন ভারতে এই রকম ঘটনা আগে ঘটেনি বলেই আমার যতদূর মনে পড়ছে ইত্যাদি, যে এরকম স্বাধীন ভারতে ঘটনা ঘটেনি বলেই বলা যেতে পারে। অনন্যা, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল, অন্যদিকে নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ।